নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের শোনাবো অতৃপ্ত। চাকরি সূত্রে যে এইরকম জায়গায় আসতে হবে সেটা মিতা স্বপ্নেও ভাবিনি। ছোট থেকে কলকাতায় বড় হয়ে ওঠা, স্কুল কলেজ ইউনিভার্সিটি সবই কলকাতায়, কিন্তু শেষে চাকরি পেল কিনা ওই গ্রামে। কিন্তু কিছুই করার নেই, কলকাতা থেকে যে রোজ যাতায়াত করবে সে উপায়ও নেই। অজ্ঞতা এটাই মেনে নিতে হবে। জয়েন করার দুদিন আগেই তাই নিজের প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে একটা ছোট বাড়িতে শিফট করলো। স্কুল থেকে বাড়িটার দূরত্ব 1 কিলোমিটারের মতো। এইটুকু দূরত্ব এমন কিছু না, হেঁটেই যাতায়াত করা যাবে। যাই হোক, জায়গাটা একটু বেশি নিরিবিলি, চারিদিকে গাছপালায় ভরা। কলকাতায় বড় হয়ে ওঠা মিতার তাই একটু গা ছমছমে অনুভূতি হচ্ছিল, কিন্তু কিছুই করার নেই। সরকারি চাকরি তার ছোটবেলার স্বপ্ন। পরের দিন তো মিতার সারাদিন ঘর পরিষ্কার করা আর গোছানোতেই কেটে গেল। একটা মেয়েকে ঠিক করলো ঘরের কাজ আর রান্নার জন্য। পরের দিন সকালেই মেয়েটি চলে এলো, খুব চটপটে কাজকর্মে। কিছুক্ষণের মধ্যেই সব কাজ হয়ে গেল ওর। মিতা স্কুলে বেরোবার আগে ওকে যত্ন করে সাজিয়ে খেতেও দিয়ে দিল। ওকে সব বুঝিয়ে মিতা স্কুলের জন্য বেরিয়ে পড়ল। প্রথম দিন, তাই একটু আগেই যাওয়া উচিত। তারপর কিছুটা হাঁটতেও হবে। স্কুলে পৌঁছতেই হেডমাস্টার খুবই বিনীতভাবে আপ্যায়ন করলেন ওকে। আরও দুজন টিচার ছিলেন, তারাও খুবই বিনয়ী। মিতার তাই কোনো রকম অসুবিধা হয়নি। হেড স্যার ক্লাসে নিয়ে গিয়ে দেখিয়ে দিলেন। সব মিলিয়ে দিনটা ভালোই কাটল। স্কুল ছুটির পর রাস্তায় আসতে মিতা ভাবছিল সবার আগে বাড়িতে গিয়ে মাকে একটা ফোন করতে হবে, কারণ মা খুবই চিন্তায় আছে। আর বাবা মুখে কিছু না বললেও সমান চিন্তা করে। আকাশটাও কদিন ধরে একটু মেঘলা মেঘলা করছে, মনে হয় বৃষ্টি হবে। একটু ঝড়ো হাওয়াও চলছে। এমনিতেও এই সময়টায় মাঝে মাঝে বৃষ্টি হয়ও। জুন মাসের মাঝামাঝি তো বর্ষাও নেমে যাবে। ঝড় উঠেছে বলে একটু জোরেই পা চালিয়ে হাঁটতে শুরু করলো ও। কিছুক্ষণের মধ্যেই ঘরে চলে এলো মিতা। কাজের মেয়েটি সঙ্গে সঙ্গে চা আর জলখাবার দিয়ে গেল। মিতার খুব ভালো লাগলো ওর এই আন্তরিকতা। তারপর রাতের খাবার বানিয়ে রেখে মেয়েটি চলে গেল। পরদিন সকাল থেকেই বৃষ্টি শুরু হয়েছে, এক নাগাড়ে পড়ে চলেছে, আর তার সাথে হাওয়াও চলছে। মিতা একটা ছাতা নিয়ে স্কুলের জন্য বেরিয়ে পড়ল। অনেকটা পথ হেঁটে যেতে হবে। স্কুলে যাওয়ার পথে একটা খুব বড় বাউন্ডারি দেওয়া বাড়ি পড়ে। গতকালই সেটা ওর চোখে পড়েছে। সাবেক আমলের বাড়ি, আর তার সাথে প্রকাণ্ড বাগান। আম, জাম, লিচু, কাঁঠাল সবই আছে। মিতার খুব ভালো লাগে এই ধরনের বাড়ি। ওর বন্ধু অনন্যাদেরও এই রকম বাগান ঘেরা বাড়ি আছে ব্যারাকপুরে। যাই হোক, ও কোনো রকমে স্কুলে পৌঁছে গেছে, এটাই যথেষ্ট। এই বৃষ্টি আজ আর থামবে বলে মনে হচ্ছে না। স্কুল ছুটির পরও তাড়াতাড়ি পা চালিয়ে হাঁটতে শুরু করলো। চারিদিকে অন্ধকার হয়ে আছে, এত মেঘলা করে আছে আকাশটা, একটু যেন ভয় ভয় করছিল ওর। নতুন জায়গা, তার উপর এই রাস্তায় লোকজনও খুব কমই দেখা যায়। হঠাৎই মিতার মনে হলো দূরে যেন কেউ ছাতা মাথায় দিয়ে দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখে তো বয়স্ক বলেই মনে হচ্ছে, হবে কেউ। ওই ভেবে সে সবে এগোতে যাবে, তখনই পিছন থেকে ওকে ডাকলো কেউ, এই যে মা, একটু শুনবে। মিতা পিছন দিকে ফিরে দেখলো এক বয়স্ক ভদ্রলোক তাকে ডাকছে। জিজ্ঞেস করলো কি হয়েছে ওনার, কোনো অসুবিধার মধ্যে পড়েছেন কি না উনি। অন্ধকারে মুখটা ভালো করে দেখতেও পাচ্ছে না মিতা ওনার। ভদ্রলোক ওকে বললেন যে এই সামনেই ওনার বাড়ি। ওনার স্ত্রী খুব অসুস্থ আর উনি একা, তাই রাস্তায় বেরিয়ে কাউকে দেখতে পান যদি তার সাহায্য নিয়ে স্ত্রীকে ডাক্তারের কাছে নিয়ে যাবেন, সেজন্যই উনি দাঁড়িয়ে আছেন এখানে। একে তো নতুন জায়গা, কেউ চেনা পরিচিতও না। ও মনে মনে একটু ভাবনায় পড়ে গেল। জানে এভাবে অচেনা কোনো মানুষের কথায় যাওয়া উচিত হবে কিনা। হঠাৎই ওকে অবাক করে দিয়ে বয়স্ক ভদ্রলোক বলে উঠলেন, তোমার কোনো ক্ষতি হবে না মা, তুমি নিশ্চিন্তে যেতে পারো। না, এরপর আর কেন জানি না মিতার মনে হলো অবিশ্বাস করা যায় না। ভদ্রলোকের পিছন পিছন চলতে শুরু করলো, কিন্তু এটা তো ওই সাবেক আমলের বাড়িটা।
যেটা মিতা আজ সকালেও লক্ষ্য করছিল। ভদ্রলোক বিশাল গেট খুলে ভেতরে ঢুকলেন, আর পিছনে মিতাও কেমন যেন সম্মোহিতের মতো ওনাকে অনুসরণ করছিল। বাগান পেরিয়ে ঘরের মুখ্য দরজার সামনে এসে দাঁড়ালো ওরা। ঘরের দরজা হালকা ঠেলতেই খুলে গেল। মিতাও ঘরের ভেতর ঢুকলো। কেমন যেন ভাবসা গন্ধ ওর নাকে এলো, অনেকদিন ব্যবহার না করা হলে যেমন মনে হয়। ভদ্রলোক সামনের সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলেন। মিতা উঠতে লাগলো ওনার পিছনে। সিঁড়ি দিয়ে উঠতে সামনেই একটা ঘরের ভেতর ঢুকলো ওরা। পুরনো দিনের বিশাল খাট পাতা আছে ঘরের ভেতর। মিতা দেখল খাটে এক শীর্ণকায় বয়স্কা মহিলা শুয়ে আছেন। এই ঘরে ঢুকেও মিতার নাকে সেই রকম ভাবসা গন্ধ নাকে এলো। ও এগিয়ে এসে ভদ্রমহিলাকে কি হয়েছে জিজ্ঞাসা করতে ভদ্রমহিলা ওর থেকে একটু জল খেতে চাইলেন। মিতা পিছন দিকে ফিরে ভদ্রলোককে জিজ্ঞেস করতে যাচ্ছিল যে জল কোথায় রাখা আছে, কিন্তু এ কি, ঘরের ভেতর তো নেই ভদ্রলোক। তখন সে ভদ্রমহিলাকে সবে বলতে যাবে যে জল এনে দিচ্ছে সে নিচের তলা থেকে, কিন্তু সামনের খাটের উপর তো কেউ নেই। মিতার হঠাৎ ঘরের ভেতর নজর পড়ে। পুরো ঘর অন্ধকার ঘুটঘুটে, কোথাও কেউ নেই, চারিদিকে মাকড়সার জাল। না, আর কিছু মনে নেই ওর। যখন ওর জ্ঞান এলো তখন দেখলো নিজের ঘরে শুয়ে আছে। কাজের মেয়েটি দোষ ওর কাছে বসে আছে। আরো অনেকেই আছে ঘরের ভেতর। ও তো কাউকে চেনে না, কিন্তু সবাই ওর থেকে এটা জানতে চাইছে যে ও ওই পোড়ো বাড়িতে কেন ঢুকেছিল। কোনটা পোড়া বাড়ি ও জিজ্ঞেস করতে সবাই যা বলল তাতে মিতা অবাক। মিতা স্কুলের ছুটির পর ও আসছিল না দেখে কাজের মেয়েটি একটু এগিয়ে এসেছিল ওকে খোঁজার জন্য, কিন্তু এরপর ও স্কুলে যাওয়ার রাস্তা ধরে এগিয়ে গিয়ে দেখছে যে পোড়া বাড়িটার গেটটা খোলা ছিল। আর তাই ও সন্দেহের বশে ভিতরে গিয়ে দেখেছে যে মিতা ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছে। কাজের মেয়েটি মিতাকে বলল যে ওই বাড়িতে নাকি দুই বুড়ো বুড়ি থাকতো অনেক দিন আগে। ওদের একমাত্র ছেলে বিদেশে থাকতো। প্রথম প্রথম খোঁজ খবর নিলেও বিয়ের পর নাকি আর খবর নিত না। বুড়ি অসুস্থই থাকতো বেশিরভাগ সময় ছেলের জন্য। এক বৃষ্টির রাতে বুড়ি খুব অসুস্থ হয়ে পড়লে বুড়ো নাকি ডাক্তারের কাছে যেতে গিয়ে অ্যাক্সিডেন্টে মারা যান। আর তারপর বুড়িও ওই ঘরের ভেতরেই মারা গেছিল। অনেকদিন পর ঘর থেকে পচা গন্ধ পেয়ে সবাই গিয়ে দেখেছে যে বুড়ি আর নেই। ওদের ছেলেকে খবর দেওয়া সত্ত্বেও সে আসেনি ওদের শ্রাদ্ধ শান্তি করার জন্য। গ্রামের লোকও আর এ ব্যাপারে কিছু করেনি। তাই এবার মিতা বুঝতে পারল আসল ঘটনা, ওদের আত্মার শান্তি হয়নি। আর তাই ওরা মিতাকে বোঝাতে চেয়েছেন। স্কুলে দুদিন ছুটিতে মিতা সবার আগে ওনাদের আত্মার শান্তির জন্য পূজা আয়োজন করলো। তবে মিতা এটা আজও বুঝতে পারেনি যে ওনারা ওকেই কেন এটা জানাতে চেয়েছিল। আমাদের জীবনে কিছু কথা অনেক সময় অজানাই থেকে যায়, এটাও হয়তো সেই রকমই একটা কথা।